আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। দীর্ঘদিন পর রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ আজ। এতে উজ্জীবিত দলটির নেতাকর্মী ও সমর্থকরা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান, এরপরই যোগ দেবেন এই জনসভায়। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ রংপুর ঈদগাহ মাঠ। সকাল থেকেই বিভিন্ন উপজেলা, পৌরসভা ও গ্রামীণ এলাকা থেকে হাজারো নেতাকর্মী এসে জড়ো হয়েছেন সেখানে। কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে আছেন বিএনপির স্বেচ্ছাসেবকরাও। আমাদের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সৈয়দপুরের শহর থেকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছে রংপুরে। এই উচ্ছ্বাসে আমরা সৈয়দপুরের মানুষ এখানে ছুটে এসেছি। বাংলাদেশ এগিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে, আমরা সেই প্রত্যাশা করি। অমর যে সেই নির্দেশনা, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমরা সেই স্বাধীনতার পতাকা আজকে তারেক জিয়ার কাছ থেকে নিতে এসেছি। দর্শক, রংপুরের জনসভাস্থলে রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, লাঙ্গলের দুর্গে ধানের শীষের জনসভা, সারা কেমন দেখছেন? তারেক রহমান জনসভাস্থলে পৌঁছেছেন কিনা এখন পর্যন্ত, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার, জানাবেন বিস্তারিত। প্রথমে জানিয়ে রাখি যে এখনো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলে এসে পৌঁছতে পারেননি। আরো ঘন্টা খানিকের মতো অথবা তার বেশি সময় লেগে যেতে পারে, কেননা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠিক এই মুহূর্তে শহীদ আবু সাঈদ জুলাই গণ অভ্যুত্থানের সেই সাহসী সন্তান, তার কবর জিয়ারত করেছেন। এখন এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ বা আলাপ আলোচনা স্থানীয়দের সঙ্গে সেসব করছেন। এবং অন্যদিকে সকাল থেকেই এই রংপুরের বিভিন্ন এলাকার বা বিভিন্ন জেলার, অর্থাৎ 8টি জেলার দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এই রংপুর কালেক্টরাল ঈদগাহ মাঠের জনসভায়। তাদের উপলক্ষে একটি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কখন আসবেন তাকে দেখা, তার বক্তব্য শোনা। এবং পথে পথেও কিন্তু বিপুল সংখ্যক মানুষ প্রতিটি এলাকায়, সেই বগুড়া থেকে যাত্রা শুরুর পর থেকে বগুড়ার মোকামতলা কিংবা গাইবান্ধার পলাশবাড়ি, প্রতিটি এলাকায় আসলে তারেক রহমানকে এক ধরনের পথসভাই করতে হয়েছে। মোকামতলায় যিনি পথসভায় বক্তব্য রেখেছিলেন, বলেছিলেন ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে যে কেবল ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হলে নিরঙ্কুশভাবে দেশ জুড়ে উন্নয়ন পরিকল্পনা যেটি রয়েছে তার সেটি বাস্তবায়ন করা সম্ভব। এরপর গাইবান্ধার পলাশবাড়িতেও এত জনস্রোত ছিল যে সেখানে তাকে বাস থেকে, অর্থাৎ তিনি যে বাহনে করে আসছেন সেখান থেকে নেমে সাধারণ মানুষকে এক ধরনের তাদেরকে আশ্বস্ত করে পরবর্তীতে আবার গাড়িতে উঠতে হয়েছেন। অন্যদিকে এখানে এই সমাবেশ স্থলে নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। 33টি সংসদীয় আসনের নেতৃবৃন্দ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা এই রংপুরে 8 জেলায় ধানের শীষের পক্ষে বিএনপি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা বক্তব্য রাখছেন। তারা বক্তব্যের মধ্য দিয়ে স্থানীয় সমস্যার কথা বলছেন, স্থানীয় দাবি দাওয়া তুলে ধরছেন। সেই দাবি দাওয়া পূরণে তারেক রহমানের কাছ থেকে আশ্বস্ত হওয়ার বিষয়টি তারা আরও একবার উল্লেখ করছেন এই জনসভায়। এটি নির্বাচনী জনসভা, যেটি বিএনপির রংপুর বিভাগীয় নির্বাচনী জনসভা। খুব স্বাভাবিকভাবেই এখানে উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের উপস্থিতি বা অংশগ্রহণ কিংবা এই অঞ্চলে আসার মধ্য দিয়ে খানিকটা অনুপ্রাণিত, উজ্জীবিত, এবং তারা প্রত্যাশা করছেন যে 33টি সংসদীয় আসনে যেখানে বরাবরই বিএনপি খানিকটা দুর্বল অবস্থানে ছিল, সেই জায়গাটায় এবার নতুন এক জোয়ার সৃষ্টি হবে তারেক রহমানের নেতৃত্বে। এবং সেই অপেক্ষায় এখন স্থানীয়রা আছেন। বেলা 7টা পেরুলে বা তার উপরে তারেক রহমান এই সমাবেশে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুদ্দিন রবিন জানাচ্ছিলেন জনসভাস্থল থেকে। দর্শক, বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। দল ক্ষমতায় গেলে স্বাস্থ্য, শিক্ষা ও শিশুদের খেলার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে, এমন কথা বলেছেন ডাক্তার জুবাইদা রহমান। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, সাধারণ মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। বগুড়া শহরের একটি অভিজাত হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান। যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান।
অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান সুযোগ্য নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার প্রতি জোর দেন। একই সাথে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেন অনুপ্রেরণা। বলেন, শিশুদের নিয়ে বিএনপির সুষ্ঠু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। জুবাইদা রহমান আরও বলেন, বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। দল ক্ষমতায় গেলে স্বাস্থ্য, শিক্ষা ও শিশুদের খেলার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেয়া হবে। আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সাধারণ মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা করতে হবে। তাহলেই নিজেদের পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবেন তারা। আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। এটাই হোক আজকের দিনের শপথ। দুপুরের পর মহস্থানগড়ে শাহ সুলতানের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জারিন অর্নি, যমুনা নিউজ। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নোয়াখালী নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মামলা বাণিজ্য হবে না। এর আগে ফেনীর জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, ছবি তুলেছেন এস.এম. লুৎফর রহমান। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনী জেলায় প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। জনসভায় বক্তব্যের শুরুতেই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জামায়াতের আমির। শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিতৃভূমি ফেনীর মানুষ, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ক্ষমতা এলে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে ফেনী জেলায় মেডিকেল কলেজ সহ বাঁধ নির্মাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। একসময়ের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের এই জনপদে নিজেদের শক্তিমত্তার জানান দিল জামায়াত ইসলামী। অন্তত আজকের এই নির্বাচনী জনসভার উপস্থিতি সেই বার্তাই দিচ্ছে। এখন দেখার বিষয়, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনী সমাবেশ কতটা প্রভাব ফেলে। এরপর নোয়াখালী জেলা স্কুল মাঠে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। আমরা বলেছিলাম আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না, কোনো মামলা বাণিজ্য করব না। আপনারা সাক্ষী, আমরা মামলা বাণিজ্য করি নাই। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরেও তাদের হাতে নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। লক্ষ্মীপুরের জনসভা শেষে নির্বাচনী প্রচারণা করবেন জামায়াতের আমির। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, নোয়াখালী। কুমিল্লায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। সেখানকার আরো খবরাখবর জানবো, সহকর্মী খোকন চৌধুরী যুক্ত হচ্ছেন। এখন খোকন, জামায়াত আমির কখন বক্তব্য রাখবেন? ভোটারদের সাড়া কেমন দেখছেন?
শাওন, প্রথমেই আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের যে এই সফর, এটি কিন্তু এবারই প্রথম নয়। গেল বছরের 6 ডিসেম্বর কিন্তু এই টাউন হল ময়দানে তিনি আরও একবার এসেছিলেন। আজকে সহ কিন্তু আসলে দ্বিতীয় দফায় আবারও কুমিল্লা আসছেন। তো এর আগে কিন্তু লাকসামে সন্ধ্যা 6:30টায় তিনি একটি জনসভায় বক্তব্য রাখবেন। তারপরে কিন্তু এই কুমিল্লা টাউন হল মাঠে এসে সন্ধ্যা 7:30টায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আসলে জামায়াতের যে নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসে কিন্তু টাউন হল মাঠে তারা অবস্থান করছেন। তাদের নেতা যখন আসবেন তাদের উদ্দেশ্যে যা বলবেন সেটি শুনবেন, এবং ভোটাররা তাদের যে বিশেষ করে 12 ফেব্রুয়ারি যারা বিশেষ করে জামায়াত সমর্থিত ভোটার রয়েছেন তারা এখন অপেক্ষা করছেন তাদের নেতা আসলে তাদেরকে কী ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়, অর্থাৎ 12 ফেব্রুয়ারি ভোটকে ঘিরে কী ধরনের বক্তব্য আসে সেটি কিন্তু শুনবেন এবং সে অনুযায়ী তারা কাজ করবেন। তারা বলছেন যে আসলে দীর্ঘ বছর পর যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার একটি সুযোগ এসেছে, তারা এই সুযোগটি তারা পুরোপুরি কাজে লাগাতে চান এবং তাদের যে পছন্দের প্রার্থী তারা তাদের পছন্দের প্রার্থীকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করতে চান। এবং আগামীর যে বাংলাদেশ তারা তা চাচ্ছেন, বিশেষ করে যারা জামাত সমর্থক রয়েছেন তারা বলছেন যে আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধির বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ। তো সব মিলিয়ে আসলে তাদের নেতার পক্ষ থেকে যে ধরনের বক্তব্য আসে তারা সেই বক্তব্য শুনবেন এবং তারা সেই অনুযায়ী তাদের আগামী পথ চলায় এটাকে পাথর হিসাবে গ্রহণ করে নেবেন, সেটি কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি। শফিকুর রহমান কিন্তু এখনও যে বিশেষ করে যে লাকসামের যেই সভাস্থল সেখানে এসে পৌঁছনি এবং সেখানে এসে পৌঁছে কিন্তু তার 6:30টায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেই বক্তব্য শেষ হলেই কিন্তু তিনি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবেন এবং এই টাউন হল মাঠে এসে উপস্থিত হবেন। এরপরেই কিন্তু তার যারা নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে এখন কিন্তু টাউন হল মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ এবং শহরে আমরা দেখেছি বিশেষ করে রাস্তাগুলোতে কিন্তু অনেকটাই ফাঁকা অবস্থানে রয়েছে। শাওন, খোকন, অনেক ধন্যবাদ আপনাকে। ভোটের প্রচারে নাগরিক সমস্যা সমাধানে বেশি গুরুত্ব দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। যানজট, জলাবদ্ধতা, মাদক নির্মূল এবং গ্যাস সংকট সমাধানে দিচ্ছেন প্রতিশ্রুতি। সংসদ নির্বাচনে প্রচারের 9ম দিনে প্রচার মুখর রাজধানীর বিভিন্ন এলাকা। ছুটির দিনে উন্নয়ন অঙ্গীকারে ভোটারদের মন জয়ের চেষ্টায় কমতি নেই প্রার্থীদের। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই মুখর হয়ে উঠছে অলিগলি আর পাড়া মহল্লা। ছুটির দিনে বিভিন্ন আসনে প্রার্থীদের প্রচার শুরু হয় সকাল থেকেই। কদমতলী এলাকায় বিএনপির প্রার্থী তানভীর আহমেদ আশ্বাস দেন নির্বাচিত হলে কাজ করবেন সবাইকে নিয়ে, সমাধান করবেন এলাকার নাগরিক সমস্যার। এলাকায় অনেকগুলি একসাথে সমস্যার সমাধানে আমাদেরকে কাজ করতে হবে। জলাবদ্ধতা একটি প্রধান অন্যতম সমস্যা আমাদের এলাকায়। আমাদের এলাকায় কোনো পাঠাগার নেই, আমাদের এলাকায় কোনো কমিউনিটি সেন্টার নেই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকার কথা সেইটি নেই। জুমার নামাজের পর আজিমপুরে গণসংযোগ করেন ঢাকা 7 আসনের প্রার্থী হামিদুর রহমান। যানজট আর জলাবদ্ধতা নিরসনে গুরুত্ব দিয়ে ভোট চাইছেন তিনি। সাধারণ লোকের সাড়া পেয়েছি এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে কাজ করছে। সাধারণ যে ভোটাররা, আমি ভাবতেও পারিনি ঘর থেকে বের হয়ে আমার সাথে কাজ করে। মিরপুরে ভোটের প্রচারে ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী। ক্ষমতায় গেলে নারীর মর্যাদা আর নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান তিনি। উত্তরায় গণসংযোগ করেছেন ঢাকা 18 আসনের ধানের শীষের প্রার্থী। গত 17 বছর কোনো চেষ্টা হয়নি, কোনো কাজ হয়নি, তারা শুধু দুর্নীতি করেছে। কিন্তু আমরা যদি জনগণের স্বার্থে কাজ করি ইনশাল্লাহ সেই জায়গায় আমরা সফল হব। জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বাড়িধারায় প্রচারে অংশ নেন তার উপদেষ্টা আব্দুস সালাম। বিএনপি ভোটে জিতেও যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। সবাইকে অন্তত ঐক্যবদ্ধ করে ভোটের দিন একটা ভোট বিপ্লব করতে হবে আমাদের। শুধু জেতা না, আজকে ম্যাক্সিমাম ভোটে আমাদেরকে জিততে হবে।
12 ফেব্রুয়ারি সকাল সকাল ভোট দিতে দল বেঁধে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থী ও দলের নেতাকর্মীরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন উপলক্ষে ঢাকার আসনগুলোতে 11 দলীয় ঐক্যের প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যস্ত। গণসংযোগ, মিছিল ও পথসভা করছেন তারা, দিচ্ছেন নানা আশ্বাস, শুনছেন ভোটারদের কথাও। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, তাই বিরামহীন গণসংযোগ আর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। রাজধানীর কদমতলী এলাকায় সকাল থেকে প্রচার চালান ঢাকা 4 আসনের জামাত ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। গ্যাস সংকট সহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তিনি। এলাকার রাস্তাঘাট ভাঙ্গাচুরা, সেটা ড্রেনেজ ব্যবস্থাটা একেবারেই বাজে, এটাকে আধুনিক করা, খালগুলা আপনার ভরাট হয়ে আছে, এগুলাকে খনন করা বন্ধ হয়ে আছে, সেটাকে সচল করা। এরপরে আপনার একটা হাসপাতাল করার জন্য আমরা ইতিমধ্যে চেষ্টা করতেছি যে কোন জায়গাটায় আমরা করতে পারি। পল্লবী ও রূপনগর এলাকায় গণসংযোগ চালান ঢাকা 16 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন। এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। 12 তারিখ একটি ভোট বিপ্লব হতে যাচ্ছে এবং এর নেতৃত্ব দেবে নারীরা ইনশাআল্লাহ। এবার আমাদের নারীদের জন্য আর কিছুই করা দরকার নেই, শুধু এতটুকু যে তারা নিরাপদে ঘর থেকে বেরোবে, ভোট দেবে, নিরাপদে ঘরে ফিরবে এবং যেই মার্কে ভোটটা দিয়েছেন সেই মার্কে হিসাব হবে, এতটুকুই আমাদের নিশ্চিত করা দরকার। ঢাকা 11 আসনের আফতাবনগরে গণসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রশাসনের তো সক্ষমতা নিয়ে আমরাই সর্বপ্রথম, এনসিপি সর্বপ্রথম গত 6-7 মাস ধরে আমরা বলে আসছি, প্রস্তুত হয়ে আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। 10 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে প্রার্থীদের এই ব্যস্ততা। যেসব এলাকায় এখনো প্রচারে যেতে পারেননি প্রার্থীরা, সেসব এলাকায় যাচ্ছেন তাদের সমর্থক ও দলীয় নেতারা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। 36 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইশতেহারে নাগরিক অধিকার, নিরাপত্তা, ন্যায় বিচার, নারীর নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষানীতি সহ বেশ কিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। রাজধানীর গুলশানে এক ইশতেহারে ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, এনসিপি নিজস্ব ইশতেহার দিচ্ছে কারণ তা বাস্তবায়নে বদ্ধপরিকর তারা। বলেন, নির্বাচনের আগে অনেক আকাশকুসুম পরিকল্পনা দেয় রাজনৈতিক দলগুলো, তবে এনসিপি বাস্তব ইশতেহার দিয়েছে। এ সময় নাহিদ ইসলাম বলেন, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে এনসিপি। 11 দলীয় জোট সরকার গঠন করলে সরকারের ভেতরে থেকে বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বলে জানান তিনি। যদি এই 11 দলীয় জোট সরকার গঠন করে, আজকে আমরা যেই বিষয়গুলো বলতেছি সেই বিষয়গুলো হচ্ছে গভর্নমেন্টের ভিতরে আমাদের যে অংশীদারিত্ব থাকবে সেটাতে আমাদের প্রায়োরিটি লিস্ট থাকবে, আমরা সেগুলো সেই সরকারের ভিতর থেকে বাস্তবায়নের চেষ্টা চালাবো। আমাদের প্রায়োরিটিতে আমরা বাস্তবায়নের চেষ্টা করব। ফলে এই কারণে আমরা কিন্তু আপনাদের ইশতেহারটাও আলাদা আমরা দিচ্ছি, এনসিপির পক্ষ থেকে একটা আলাদা ইশতেহার। শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত বিএনপি সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় এলাকা এখনো থমথমে, কোনো মামলাও হয়নি। ঘটনাটিকে পরিকল্পিত দাবি করেছেন বিএনপি ও জামায়াতের 2 প্রার্থী। সহিংসতার কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্টের আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। শেরপুর থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। আয়োজন ছিল উপজেলা প্রশাসনের, আর তাতে অংশ নিয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা। ঘটনাস্থল ঝিনাইগাতী উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরের উপজেলা শ্রীবর্দী। সেখান থেকেও বেশ খানিকটা দূরের পথ রেজাউলের গ্রামের বাড়ি। সেখানে শোকাবহ পরিবেশ। আঙ্গিনায় 2 শিশু সন্তানকে নিয়ে বসে আছেন নিহত রেজাউলের স্ত্রী। স্বজনরা চাইলেন বিচার। এলাকার সবাই বলতে পারবে আমার স্বামী কাউকে কোনোদিন একটা কথা মুখ তুলে উঁচু করে বলে নাই, কাউকে কোনোদিনও কষ্ট দেয় নাই আমার স্বামী। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, সঠিকের বিচার আমি চাই, যাতে প্রতিশ্রুতি কিছু আবার আসল হয়। পরবর্তীতে যেন আমাদের মতো দ্বিতীয় কোনো ভুক্তভোগী পরিবার দৃষ্টান্ত না হয়, সরকার কাছে সেই জোর দাবি জানাচ্ছে। গেল 28 জানুয়ারি ঘটনাকে পরিকল্পিত বলছেন ঝিনাইগাতী ও শ্রীবর্দী উপজেলা নিয়ে গঠিত শেরপুর 3 আসনের বিএনপি ও জামায়াতের 2 প্রার্থী। পরস্পরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ। তারা এই মামলাটা দিয়ে
এখানে রাজনৈতিকভাবে নির্বাচনটাকে প্রতিহত করার এবং বিএনপি নির্বাচনটাকে নেতাকর্মীদের মাঠশূন্য করার প্রক্রিয়ায় তারা এই পরিকল্পনা গ্রহণ করে। বিএনপির ভাইয়ের আমি অনুরোধ করলাম, আমাদের চেয়ার ছেড়ে দেওয়া হয়েছে, আমরা বসেন। ওনারাও ওইখানে যে চেয়ারের ভিতরে না বসে চেয়ার নিয়ে আমাদের লোকজনকে আক্রমণ করলো। একেবারে জিস্ট এটাই ঘটনা। এইখান থেকে আমার কাছে যেটা মনে হলো যে ঘটনাকে পূর্ব পরিকল্পিত। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা, আতঙ্ক বিরাজ করছে দুই উপজেলায়। প্রকাশ্যে নেই নির্বাচনী প্রচারও। ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করেনি আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের কাজ হচ্ছে ফাইন্ড আউট করে যারা যে অপরাধটা করেছে সেই ততটুকু অপরাধের জন্য তাকে আইনে সোপর্দ করা। মামলা প্রক্রিয়াধীন আছে, রুজু হলেই আমরা অলরেডি আমাদের ইনভেস্টিগেশন অনেকটা পর্যায়ে এগিয়ে নিয়েছি। আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নিব। ভোটের মাত্র কয়েকদিন আগে এমন প্রাণহানির ঘটনা ভোটারদের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করেন বিশিষ্টজনরা। নির্বাচন কাছে যত চলে আসবে মানুষের মধ্যে উত্তেজনাটা বেশি থাকবে এবং দলীয় প্রভাবটা যারা সত্যিকারের দলের নিয়ে কাজ করছে তাদের মধ্যে একটা অন্যরকম চেতনা কাজ করে, মনের দিক থেকে একটু মারমুখী হয়ে থাকে। এইসব জায়গায় আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ও পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া নির্বাচন কেন্দ্রিক সভা সমাবেশ না করার পরামর্শ এই অভিজ্ঞজনের। কোনো সমাবেশ করতে গেলে আমাদের প্রশাসনের পারমিশন লাগবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শেরপুর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে চলছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ। ছুটির দিন সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নবম দিনের নির্বাচনী প্রচারে কক্সবাজারের পেকুয়ায় হিন্দু, বৌদ্ধ ও রাখাইন সম্প্রদায়ের ভোটারদের সাথে মতবিনিময় করেন এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি অভিযোগ করেন, আদর্শহীন একটি দল মানুষকে ভোটের বিনিময়ে জান্নাতে যাওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। যাদের পরিকল্পনা নাই, যাদের নীতি নাই, যাদের আদর্শ নাই, যাদের কর্মসূচি নাই, তারা শুধু বলছে যে ওই মাথায় ভোট দিলে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। চট্টগ্রাম 11 আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাবে বর্তমানে দেশ সংকটের মধ্য দিয়ে চলছে। যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, এটাই প্রত্যাশা মানুষের। অনির্বাচিত সরকার কোনোদিন দেশের মানুষের স্বার্থ পূরণ করতে পারবে না। কুমিল্লা 1 আসনে পথসভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কুমিল্লা 10 আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভুইয়া। এ সময় তার সাথে ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীরা। ধান কিন্তু বেঁকে আছে, কেটে শুধু এখন গোলা করতে পারলেই হবে, ইনশাআল্লাহ। পুজোয় গান দিবেন না। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, শেরপুরের সংঘর্ষে জামাত নেতার মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। শেরপুরে আমাদের জামাত ইসলামী নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার সরকারকে করতে হবে। কুমিল্লা 4 আসনের দেবিদ্বারে নির্বাচনী প্রচার চালান 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ভোটারদের শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে আপনি আমার জন্য থাকতে হবে, চাইলে নির্বাচনের পরে আমি আপনার জন্য করতে পারবো। নেতাকর্মীদের নিয়ে নাটোর সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চান তিনি। বরগুনা 2 আসনে দিনভর প্রচার চালান বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। সিরাজগঞ্জ 4 আসনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। খুলনা 2 আসনে জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল গণসংযোগের সময় অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় তার কর্মী সমর্থকদের বাধা দিচ্ছে একটি গোষ্ঠী।
খুলনা ৩ আসনে বিভিন্ন এলাকায় প্রচার চালান ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। নেতাকর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ করেন খুলনা ৪ আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। ঝিনাইদহ ৪ আসনে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান ধানের শীষের প্রার্থী রাশেদ খান। একই আসনে গণসংযোগে ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের। এছাড়া বিভিন্ন আসনের প্রার্থীরা এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, নির্বাচনের আরও খবরাখবর জেনে নিতে চাই। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, দিনভর জমজমাট প্রচার আমরা দেখেছি, সন্ধ্যার পর প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন? শাওন, একেবারে প্রচারণায় যে প্রার্থীরা আছেন বিএনপি জামায়াত থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য যে দলগুলো থেকে প্রার্থী এসেছে চট্টগ্রামে, প্রত্যেকটি আসন ভিত্তিক তারা কিন্তু এই যে সন্ধ্যার সময়ের পরে তারা উঠান বৈঠক করছেন, কেউ মতবিনিময় সভা করছেন, অনেকে আবার যারা ডোর টু ডোর এই সময়টাতে গিয়ে তাদের আশা ভরসার কি বাণী তারা শোনাতে পারেন সেটা শোনাচ্ছেন, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, জনগণের কি সমস্যা আছে, জনবান্ধব একটি সমাজ গড়ার জন্য কি করতে পারেন সেগুলো তারা জানতে চাইছেন। বলতে গেলে এক প্রকার নির্বাচনের যে আমেজ সেটা পুরোপুরি এখন চট্টগ্রামে বইতে শুরু করেছে। শুধু চট্টগ্রাম মহানগরী নয়, চট্টগ্রাম যে 16টি চট্টগ্রামে আসন আছে সেই 16টি আসনের উপজেলা নিয়ে যেই আসনগুলো গঠিত সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষকে নিয়ে যে গণসমাবেশ, মতবিনিময় সভা, জনসভা এমন কাজগুলো করছেন। উঠান বৈঠকও সেই জায়গায় বেশ প্রাধান্য পাচ্ছে, যেহেতু যে সকল উপজেলা ভিত্তিক বা গ্রামের অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু উঠান বৈঠক বেশ জনপ্রিয়। তো এইভাবেই প্রার্থীরা চেষ্টা করছেন যারা ভোটার তাদেরকে ভোটারের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের আশা ভরসার বিষয়গুলো জানাতে, প্রত্যাশার কথা জানাতে, এবং ভোটাররাও বলছেন যে তারা কোনো ব্যক্তি বা দলকে নয়, তারা এমন কাউকে বেছে নেবেন যারা সমাজকে গোছাতে পারবে এবং এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে নিতে পারবে, এমন কাউকে তারা বেছে নেবেন। চাও জোবায়েদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে রাজবাড়ীর নির্বাচনী প্রচারণার খবরাখবর জেনে নেব। সেখানে রয়েছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, এখন কোন এলাকায় রয়েছেন আপনি? সেখানে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? শাওন, সারা দেশের মতো কিন্তু রাজবাড়ীতে যে নির্বাচনী হাওয়া সেটা কিন্তু বইতে শুরু করেছে। সকাল থেকে কিন্তু কাকডাকা ভোট থেকে প্রার্থীরা কিন্তু গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক শুরু করেছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নে। এখানে কিন্তু একটি নির্বাচনী পথসভার আয়োজন করেছিলেন জামায়াত জোটের, যিনি 11 দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম। তার আসলে নির্বাচনী জনসভা স্থলে আমরা রয়েছিলাম। তো তিনি এখানে প্রধান অতিথি হিসেবে আজকের এই যে পথসভা ছিল, নির্বাচনী পথসভা, সেখানে তিনি সম্পৃক্ত হয়েছিলেন। তবে এখানে যারা আসলে এই সমাবেশে বক্তব্য রাখছিলেন তারা কিন্তু বলছিলেন যে বিগত দিনগুলোতে যে সকল সরকার ক্ষমতায় ছিলেন তাদের দুর্নীতি, অনিয়ম বা বিভিন্ন প্রকার অনিয়মের কারণে কিন্তু জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং আগামীতে যে ইনসাফ এবং কল্যাণমূলক যে রাষ্ট্র কায়েম, সেই রাষ্ট্র কায়েমের জন্য কিন্তু জনগণ জামাতকে বেছে নিয়েছেন। তো আমরা দেখেছি আসলে সাধারণ জনগণ যারা রয়েছে এবং ভোটাররা রয়েছেন তারাও কিন্তু উৎসব মুখর পরিবেশে এই যে নির্বাচনী পথসভা সেগুলো কিন্তু যুক্ত হয়েছিলেন। শাওন, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, রাজবাড়ী কিন্তু 2টি সংসদীয় আসন, তার মধ্যে রাজবাড়ী 1 সংসদীয় আসনে কিন্তু 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামায়াত জোটের 11 দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় পার্টি ও জাকের পার্টি কিন্তু মনোনীত প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব মিলিয়ে যদি বলি, ভোটের যে পরিবেশ সেটি কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। তেমন কোনো উল্লেখযোগ্য কিন্তু অভিযোগ বা পাল্টা অভিযোগ এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তবে তারপরেও বরাবরই কিন্তু জামায়াতের প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে এখানে কিন্তু নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি কিন্তু তাদের নিশ্চিত করতে প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে কিন্তু সর্বোপরি যথাযথ দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেছেন। শাওন, রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর আরও একবার জেনে নিতে চাই। এই মুহূর্তে চাঁদপুরে রয়েছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? জি শাওন, আমি এই মুহূর্তে আছি চাঁদপুর 4 আসনে, অর্থাৎ যেটি ফরিদগঞ্জ উপজেলায় পড়েছে। এই আসনটিতে 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। 4 লক্ষাধিক ভোটারের এই আসনে 8 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে একজন বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদ রয়েছেন, সংশোধিত প্রার্থী, তিনিও বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত। তিনি এম এ হান্নান চিংড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাঁড়িপাল্লার প্রতীক আছে।
তো প্রার্থীরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত আছেন, পরিবর্তন করছেন, লিফলেট বিতরণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখনো কিন্তু এই যে উঠোন বৈঠক চলছে, একটা উঠোন বৈঠক এতক্ষণ হচ্ছে। প্রার্থীর যে সমর্থকরা আছেন তারা কিন্তু প্রচারণা করছেন, প্রার্থীর কর্মীরা তারা নানান রকমের আশ্বস্ত করছেন ভোটারদেরকে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যে এলাকার উন্নয়ন। ভোটাররাও কিন্তু বলছেন যে যারা এলাকার উন্নয়ন করতে পারবে, যেই প্রার্থী তাদের পাশে ছিল দীর্ঘদিন ধরে, তারাই এরকম প্রার্থীকে বেছে নেবেন, এবার ভোট দিবেন। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। শাওন। রনি, অনেক ধন্যবাদ আপনাকে। গণভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আবারও স্মরণ করিয়ে দিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বলেন, গণভোট বিষয়ে সরকার কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করেনি এবং নতুন কোনো নির্দেশনাও দেয়নি। সাধারণ নির্বাচনে যেসব কার্যক্রম নিষিদ্ধ সেগুলো গণভোটের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারবেন না, তবে তারা আইনগত ব্যাখ্যা প্রদান ও সাধারণ জনগণকে সচেতন করার কাজ করতে পারবে। সাধারণ নির্বাচনের জন্য যা যা কিছু ভায়োলেশন, গণভোটের জন্য সেটা ভায়োলেশন। তো সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে কোনো প্রচার প্রচারণার সুযোগ নেই। এই ব্যাপারটাই আমরা স্পষ্টীকরণ করে দিয়েছি। গণভোট নিয়ে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানুষকে অবহিতকরণ করতে পারবেন, সচেতন করতে পারবেন, কিন্তু হ্যাঁ বা না এর পক্ষে ভোটের ব্যাপারে কোনো ধরনের অবস্থান নেবেন। আগামীকাল পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। চলতি আসরের শেষ শুক্রবারকে ঘিরে বাড়তি প্রত্যাশা ব্যবসায়ীদের। প্রতিটি স্টল প্যাভিলিয়নে চলছে মূল্য ছাড়ের হিড়িক। সকাল থেকেই বেড়েছে দর্শনার্থীর ভিড়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কর্মদিবসে কিছুটা ভাটা পড়লেও ছুটির দিনে বেশ জমজমাট। ভালো বেচা কেনার তালিকায় আছে কাশ্মীরি শাল, পোশাক, কার্পেট, ল্যাম্প আর ঘর সাজানোর পণ্য। দেশীয় ফার্নিচার, ইলেকট্রনিক পণ্য আর কসমেটিক্স আইটেম বেচা কেনা হচ্ছে বেশ। এবার ব্লেজারের স্টলে ক্রেতার সংকট রয়েছে, তবে গৃহস্থালী, ইলেকট্রিক চুলা, কারু পণ্য ভালো সাড়া পেয়েছে। ছুটির দিন উপলক্ষে আজও বিনোদন সহ রাখা হয়েছে নানা আয়োজন এবং বাড়তি নিরাপত্তা। রাত 10টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। গত বছরের তুলনায় এবছর একটু কাস্টমার কম, তারপরেও শুক্র শনিবার আমাদের একটা প্রত্যাশা, ভালো একটা প্রত্যাশা থাকে, আশা করি ভালো হবে। আজকে ফ্রাইডে, তাই বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু ঘুরতে আসলাম। আমার তো সময় ম্যানেজ করা যায় না, তো আজকে শুক্রবার বিদায় আমার ফ্যামিলি নিয়ে, আমার মেয়ে আসছে, আমার ওয়াইফ আসছে, ওনাদের নিয়ে একটু ঘুরতে আসতে। জায়গাটা খুব পরিষ্কার, খুব সুন্দর, সিস্টেমটা ভেরি নাইস। আমি অনেক ভালো লেগেছে এসে। আমার 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ। সকাল 10টা থেকে শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত চলে এই পরীক্ষা। ঢাকা ও অন্য 7টি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে একযোগে এই পরীক্ষা চলে। 2 ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষায় অংশ নেয় 2,90,951 জন পরীক্ষার্থী। মোট 190টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়। এ সময় ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পিএসসি সব ধরনের ব্যবস্থা নেয়। আশুলিয়া গণবিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্ত কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। সকালে ক্যাম্পাসে 2 দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রথম দিনে বিতর্কে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 24টি কলেজ। যুক্তি বিশ্লেষণ ও চিন্তাশীল উপস্থাপনায় দিনভর মুখর থাকে ক্যাম্পাস প্রাঙ্গণ। আয়োজকরা জানান, প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কারক ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মানবিক আদর্শ তরুণদের মাঝে তুলে ধরাই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এই আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় 24টি কলেজ অংশগ্রহণ করে। সেই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিচারকবৃন্দ এই প্রোগ্রামে বিচারক হিসেবে বিচার কার্য পরিচালনা করছেন।
নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের খবর জানাবো। স্কটল্যান্ডকে 90 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টাইগ্রাসদের দেয়া 192 রানের জবাবে মাত্র 101 রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। আগ্রাসী ব্যাটিংয়ে 67 রানের ওপেনিং জুটি গড়ে ব্যক্তিগত 39 রানে আউট হন দিলারা আক্তার। আরেক ওপেনার জুরাইরিয়া ফিরদৌস ফেরেন 22 রানে। শারমিন আক্তার আউট হয়েছেন 15 রান করে। এরপর অধিনায়ক নিগার সুলতানা 56, সোভানা মোস্তারির 47 রানে ঝোড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে 191 রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ইনিংসের প্রথম বলে সাজঘরে ফেরেন ডার্সে কার্টার। মারুফার পেস তাণ্ডবে 35 রানে টপ অর্ডারের 5 ব্যাটারকে হারায় স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 101 রানে থামে দলটির ইনিংস। সর্বোচ্চ 27 রান এসেছে পিপা স্পোরেলের ব্যাট থেকে। 3 উইকেট নিয়েছেন মারুফা। আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ঘটে এই হামলার ঘটনা। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে সরকার। সামরিক বাহিনীর পাল্টা অভিযানে কমপক্ষে 20 হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছে 4 সেনা সদস্য। হামলায় জড়িত 11 জনকে আটক করা হয়েছে। এদিকে সন্ত্রাসীদের অর্থায়নের অভিযোগ তুলে হামলার জন্য ফ্রান্স, বেনিন ও আইভরি কোস্টকে দায়ী করেছে নাইজারের সামরিক জান্তা আব্দুর রহমানে তিয়ানি। দেশগুলোকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ের রেশ কাটতে না কাটতেই দেশটির দিকে ধেয়ে আসছে আরও একটি শক্তিশালী ঝড়। আবহাওয়াবিদরা একে বম্ব সাইক্লোন হিসেবে চিহ্নিত করছেন। মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই ঝড় আঘাত হানতে পারে। অনেক এলাকায় 20 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে। ঝড়টির প্রভাবে দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফ্লোরিডা অঞ্চল থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলীয় নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তীব্র তুষারপাত, দমকা হাওয়া এবং তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন রোববার শুরু হওয়া ঝড়ের প্রভাব সোমবার পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় ঘন্টায় 30 থেকে 70 মাইল বেগে তীব্র বাতাস বইতে পারে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 19 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন।